ইউটিউব চ্যানেলে ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্ট স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্স করছো, ক্যালকাটা ইউনিভার্সিটি যারা গ্র্যাজুয়েশন কোর্স করছো অর্থাৎ বিএ অনার্স এবং পার্স লেভেলে একটি ইলেকটিভ ইংলিশ যে সাবজেক্টটা আছে অর্থাৎ মেজর ইংলিশের সাবজেক্টটা আছে, ওই সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট ইয়ারে ওই সাবজেক্টে তোমাদের অ্যারাবি বলে একটা ছোট গল্প আছে, জেমস জয়েসের লেখা অ্যারাবি একটা ছোট গল্প আছে। ওই ছোট গল্পের বাংলা সারসংক্ষেপ আমি এই ভিডিওতে আলোচনা করছি। তো খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই আলোচনা করছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। এছাড়া আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে রাখবে, আমি পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো আমি বোর্ডের দিকে যাচ্ছি, লেখক পরিচিতি সম্বন্ধে আমি আলোচনা করছি। অ্যারাবির জেমস জয়েসি, হি ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1882, 1882 সালে জন্মগ্রহণ করেছিলেন। অ্যাট রথগার এ সুবার্ব অফ ডাবলিন, ডাবলিনে সুবার্ব মানে কি? শহরতলি, নয়ের শহর নয় গ্রাম মানে মফস্বল, ওই জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন জেমস জয়েসি। হি ইজ আ ফেমাস শর্ট স্টোরি রাইটার, তিনি একজন বিখ্যাত শর্ট স্টোরি রাইটার ছিলেন। অনেক গল্প লিখেছিলেন ওনার লাইফে, তার মধ্যে অন্যতম একটা গল্প ছিল অ্যারাবি। এবং হি ডাইড ইন জানুয়ারি 13, 1941, 1941 সালে 13 জানুয়ারি উনি মারা গেছিলেন। নেক্সট আলোচনা করছি, অ্যারাবি ইজ ওয়ান অফ দ্য স্টোরিজ অফ জয়েসি। জয়েসি অনেক গল্প লিখেছেন, তার মধ্যে অ্যারাবি একটা অন্যতম স্টোরি। নেক্সট বলছি কি, হি রোড দ্য স্টোরি হোয়েন হি ওয়াজ ইন ডাবলিন, যখন তিনি ডাবলিনে ছিলেন। অর্থাৎ জেমস জয়েসি বাল্যকালে, ছোটবেলাতে যখন ডাবলিনে ছিলেন, সেই সময়ে এই অ্যারাবি গল্পটি লিখেছিলেন। নেক্সট বলছে কি, দ্য স্টোরি ইজ অ্যান অটোবায়োগ্রাফি, এই গল্পটি অ্যারাবি গল্পটি এটা কি আত্মজীবনীমূলক গল্প, অর্থাৎ রাইটারকে নিয়েই এই গল্পটি, রাইটারের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনাকে নিয়ে এটা গল্প। বলছে কি, ইট কন্টেন্স দ্য ডিটেইল লাইফ অফ দ্য রাইটার ইন ডাবলিন, মানে কি এই গল্পের মধ্যে নিহিত আছে লেখকের ব্যক্তিগত জীবন যখন তিনি ডাবলিনে ছিলেন, সেই সময়ে লেখকের ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা এই অ্যারাবি গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। এবার নেক্সট বলছে কি, হোয়াট ইজ অ্যারাবি, অ্যারাবি ইজ দ্য নেম গিভেন টু আ গ্র্যান্ড ওরিয়েন্টাল ফেট হেল্ড ইন ডাবলিন 14 to 19 মে 1894, মানে কি অ্যারাবি এটা হচ্ছে নাম দেওয়া হয়েছে কি টু আ গ্র্যান্ড ওরিয়েন্টাল ফেট মানে জাঁকজমক প্রাচ্যের, গ্র্যান্ড ওরিয়েন্টাল ফেট মানে জাঁকজমকপূর্ণ, গ্র্যান্ড মিন্স জাঁকজমকপূর্ণ, ওরিয়েন্টাল মানে প্রাচ্যের, ফেট উৎসব অনুষ্ঠিত হয়েছিল কত সালে? কত সালে? 1894, 1894 সালে। 14 to 19 মে মানে 14ই মে থেকে শুরু করে 19 মে পর্যন্ত এই মেলাটা হচ্ছে চলেছিল। প্রথমে যখন অনুষ্ঠিত হয়েছিল ওই মেলাটাকে বলা হচ্ছে কি অ্যারাবি। এটা কি আর কি বলছে, ইট ইজ আ স্পেশালি ইভেন্ট, এটা একটা এমনটা একটা মেলা বা উৎসব বলা যেতে পারে, ইন হুইচ গুডস আর সোল্ড ফর দ্য বেনিফিট, মানে কি লাভের জন্য, যেখানে মালপত্রগুলো বিক্রি করা হয়, নানা রকম মালপত্র ওখানে মানে বেচা হয় সেইখানে বেনিফিটের জন্য। অ্যান্ড সাইট শো আর প্রোভাইডেড ফর অ্যামিউজমেন্ট, এবং আনন্দের জন্য নানা রকম কি শোগুলো দেখানো হয়, মানে কি যারা ওখানে অনুষ্ঠিত মানে গ্যাদার হয়ে থাকে তারা হচ্ছে ভিন্ন ভিন্ন আনন্দ অনুভব করার জন্য ভিন্ন ভিন্ন কিছু ওখানে প্রোভাইড করা হয়, তাই সেই জন্য ওখানে আসে। এটা হচ্ছে কি সেটা কি অ্যারাবিটা তাহলে মেনলি কি হচ্ছে যে এটা একটা অনুষ্ঠান, এবং কি যেখানে যে অনুষ্ঠানে আনন্দ উপভোগ করা যায় এবং নানা রকম জিনিসপত্র কেনা যায়, সেই রকম একটা জায়গা হচ্ছে অ্যারাবি। এবার আলোচনা করছি অ্যারাবি
শর্ট স্টোরিতে বা এরাগি গল্পে কারা কারা ক্যারেক্টারে অংশগ্রহণ করেছেন আমি আলোচনা করছি। ক্যারেক্টারকে দ্য বয় ন্যারেটর মানে কি বাল্যকালের গল্প এটা। জেমস জয়েসি লেখক যখন ছোট ছিলেন সেই সময়কালেরই গল্প এটা, তো লেখা হয়েছে। তো ন্যারেটর ছিল যিনি ছেলে দ্য বয়, তিনি ন্যারেটর, তিনি হচ্ছে এই গল্পে হিরো ছিল। নেক্সট কি বলছে কি ম্যানগানস সিস্টার মানে ম্যানগানের দিদি এই গল্পে হিরোইন ছিল। ম্যানগান সিস্টার কি লেখকের বন্ধু ছিল ম্যানগান, লেখকের বন্ধুর নাম ছিল ম্যানগান, ম্যানগানের দিদি ছিল এই গল্পের নায়িকা। এবং কি ছিল দ্য বয়েজ আঙ্কেল ছেলেটার বলতে কি ন্যারেটরের কাকা ছিল, আর কি দ্য বয়েজ আন্টি লেখকের কাকিমা ছিল। এই চারটে ক্যারেক্টার আছে এই গল্পের মধ্যে। তো আলোচনা করছি অ্যাবাউট দ্য স্টোরি গল্পটা নিয়ে। কি দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য লাভ অফ এ টিনেজ বয়। একটা টিনেজ বয় কাদের বলা হচ্ছে? যাদের বয়স কি 13 থেকে 19, তাহলে কি 13 to 19 এই বয়সী ছেলেদেরকে বলা হচ্ছে টিনেজ বলা হচ্ছে। তো সেই ছেলের একটি ভালোবাসার কাহিনী, মানে 13 বছর বয়সী লেখক জেমস জয়েসির বয়স ছিল যখন 13 থেকে 19-এর মধ্যে যখন বয়স ছিল, ওই সময়ে লেখক প্রেমে পড়লো। কে প্রেমে পড়লো? ম্যানগানের দিদির প্রেমে পড়লো। তাহলে লেখক ছিল ছোট এবং কি তার বন্ধু ম্যানগানের দিদির প্রেমে পড়লো। কিভাবে প্রেমে পড়লো এবং তার রিয়াকশন বা তার প্রতিক্রিয়া কি হলো এবং কিভাবে মেয়েটিকে ভালোবাসলো এবং সম্পূর্ণ ডিটেলস পাবে, পুরোটাই ডিটেলসে এই গল্পের মধ্যে আছে। আমি সেটা তোমাদেরকে আলোচনা করছি। এই গল্পে দেখিয়েছে যেটা দ্য অথর লিভড ইন নর্থ রিচমন্ড স্ট্রিট উইথ হিজ আঙ্কেল অ্যান্ড আন্ট। তাহলে কি লেখক বাস করত কোথায়? উত্তরের রিচমন্ড স্ট্রিটে। কার সাথে? তার কাকা কাকিমার সাথে বাস করতো, আঙ্কেল অ্যান্ড আন্টের সাথে থাকতো। লেখক তখন খুব ছোট ছিল, তোমাদের বলেছি, বাস করতো। এবং কি ওই বাড়ির পাশেই বা পেছনেই একটা স্কুল ছিল, সেটা কি খ্রিস্টিয়ান ব্রাদার স্কুল ছিল। ওই স্কুলের সময়টাতে অনেক ভিড় থাকতো, ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসতো। এবং কি স্কুল যখন ছুটি হওয়ার সময়টাতে আরো অনেক ভিড় জমতো। মানে তখন কি অনেকে ছেলে মেয়েদেরকে তার বাবা মা দাদা দিদিরা কি সবাই রিসিভ করতে আসতো। তো সেই সময় খুবই কি ছিল, জাঁকজমক ছিল, মানে ভিড় ঠাসা ছিল ওই জায়গাটা। এবার বলছি কি যে সেই সময় পথটাও ছিল খুবই কোলাহল পথ ছিল বলে সবার আনাগোনা হতো সেই সময়টুকুই, সব সময় হতো না, সেই সময়টুকুই হতো। যেহেতু ওখানে একটা স্কুল ছিল, ওই স্কুল শুরু হওয়ার সময়টাতে এবং কি স্কুল ছুটি হওয়ার সময়টুকুতেই অনেক শোরগোল পড়ে যেত ওইখানটাতে। এবং ওই সময় যে লেখক যেই বাড়িতে থাকতো, মানে কাকা কাকিমার সাথে যে বাড়িতে থাকতো, সেটা ছিল দোতলা বাড়ি ছিল। এবং ওই বাড়ির নিচতলাতে কাকা এবং কাকিমা থাকতো এবং ছেলেটা থাকতো, মানে কি জেমস জয়েসি থাকতো। এবং উপর তলাটা ছিল ভাড়া দেওয়া হতো বা হয়েছিল। আর ওইখানে একজন প্রিস্ট থাকতো, মানে কি লেখকদের কাকা কাকিমাদের বাড়িতে দোতলাতে যে ভাড়া দেওয়া হয়েছিল সেইখানে একজন পুরোহিত বাস করত বা তাকে ভাড়া দেওয়া হয়েছিল ওই রুমটাতে থাকার জন্য। পুরোহিত যেই রুমটাতে থাকতো বা যেই ঘরটাতে থাকতো, সেইখানে আগেকার দিনে পুরোহিত ছিল। বেশ কিছু পুরনো বইপত্র পাশে রাখা থাকতো, অনেক ড্যামেজ হয়ে গেছে পাশে রাখা থাকতো। এবং অনেক স্মৃতিকথার বই, হলুদ কভারের বই থাকতো পাশে রাখা। তো এগুলো তিনি সেই পুরোহিত পড়তো এবং লেখক যখন তখন এসে ওই রুমে ঢুকতো, রুমে এসে বসে ওই বইপত্রগুলো কি করতো
পড়তো বা দেখতো। লেখকরা যেই বাড়িতে বাস করত সেই বাড়ির পেছনে একটি বাগান ছিল এবং বাগানে আপেল গাছ ছিল এবং অন্যান্য ঝোপঝাড়গুলো, গাছপালার পরিপূর্ণ ঝোপঝাড়গুলো ছিল। তো ওইখানে ছেলেরা এসে বিকেলের টাইমটাতে স্কুল ছুটির পরে কিছু ছেলে এসে খেলাধুলো করতো। তো ওই খেলাধুলো করতো এবং কি জায়গাটা ছিল, এবং শীতকাল যখনই আসতো তখন কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যে নেমে যেত এবং সন্ধ্যে আসলে চারদিকে অন্ধকার হয়ে যেত। এবং ম্যানগান, যে লেখকের বন্ধু ম্যানগানও আসতো ওই জায়গায় খেলাধুলো করার জন্য আসতো। এবং কি যখন ম্যানগান যেতে দেরি হয়েছিল বা হতো, তখন ম্যানগানের দিদি তাকে ডাকতে আসতো। ম্যানগানের দিদি বা ম্যানগানদের বাড়ি ছিল লেখকদের বাড়ির ঠিক কাছেই, সামনাসামনি ছিল। লেখকদের বাড়ির সামনাসামনি ছিল ম্যানগানের দিদি যখনই আসতো, যখন তার ভাইকে ডাকতে, তখন সেই ম্যানগানের দিদিকে দেখা মাত্রই লেখকের ভালো লেগে গেল। খুব, মানে বলে প্রেমে পড়ে গেল এক কথাতে। সেই তখন থেকেই আর লেখকের যে বন্ধু ম্যানগান দিদি আর কোনোভাবেই ভুলতে পারছে না। প্রতিটা মুহূর্তে যখনই পড়াশোনা করতে যায় তখনই ভাবছে, যখনই অন্য কোনো কাজ করছে তখন ম্যানগান দিদির কথা ভাবছে, প্রতিটা মুহূর্তে ভাবতো। তো লেখকদের বাড়ির সোজা যেহেতু ছিল ম্যানগানদের বাড়ি, ম্যানগান দিদি থাকতো, তো কি তখন লেখক কিন্তু যখন তখন মানে কাজকর্ম সব ছেড়ে দোতলায় উঠে যেত, যেখানে পুরোহিত থাকতো। পুরোহিত কিন্তু অলরেডি মারা গিয়েছে। পুরোহিত মারা যাওয়ার পরে ওই বাড়িতে ওই রুমটাতে আর কেউ থাকে না। তাই রুমের মধ্যে যে সমস্ত বইপত্রগুলো পড়ে থাকতো, তখন সেই লেখক ওই বইপত্রগুলো দেখতো, পড়তো এইভাবে। আর গোপনে কি করতো, সে ওপরে উঠে যেই রুমে পুরোহিত থাকতো সেই রুমে সোজাসুজি দরজা খুলে রাখতো, এবং কি পাশের ঘরে ম্যানগানের দিদি যেই ঘরে থাকতো সেই ঘরের দরজা কখনই ম্যানগানের দিদি খুলে তার দিদিকে দেখবে, সেই অপেক্ষায় সে থাকতো। প্রতিটা মুহূর্তে অধীর আগ্রহে সে বসে থাকতো, কখন দরজা খুলবে, কখন তাকে দেখবে, সেইভাবে সে অপেক্ষা করত। এবং যখন ম্যানগানের দিদি স্কুলে যেত তখন লেখক তার পিছু পিছু যেত। স্কুল থেকে যখন আসতো তখন তার পিছু পিছু আসতো। যখনই বাজারে যেত তখন তার পিছু যেত। প্রতিটা মুহূর্তে লেখক ম্যানগানের দিদির পিছু নিত। কিন্তু ম্যানগানের দিদি এতটা কিছু বুঝতে পারতো না। ম্যানগানের দিদি কোনোভাবে বুঝতে পারতো না। লেখক বলতে চাইছে যে ম্যানগানের দিদিকে ভালোবাসে, ম্যানগানের দিদিকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি, পছন্দ, কিন্তু সে কোনো বলতে পারছে না। প্রতিটা মুহূর্তে পিছু পিছু যাচ্ছে, এবং কি প্রতিটা মুহূর্তে স্বপ্নের মধ্যে এবং ভাবনা চিন্তার মধ্যে তাকে তখন দেখতে পাচ্ছে ম্যানগান দিদিকে। কল্পনায় অনেক কিছু ভাবছে, কল্পনা নিয়ে ম্যানগান দিদিকে নিয়ে অনেক কিছু ভাবতে শুরু করেছে, কিন্তু কোনোভাবে এক মুহূর্তের জন্য বলতে পারছে না লেখক জেমস জয়েসি। তো এইভাবে দিন যেতে থাকে। তখনই লেখক একদিন গভীর অপেক্ষাতে আছে এবং কিছু ভাবছে, কোনো কিছু নিয়ে ভাবতে শুরু করেছে। রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন হঠাৎ মাত্র লেখক, অর্থাৎ লেখকের বন্ধু ম্যানগানের দিদি তার সামনাসামনি পড়ে, এবং কি হঠাৎ মাত্রই সামনাসামনি হওয়ার সাথে সাথে হঠাৎ মাত্র ম্যানগানের দিদি, অর্থাৎ লেখক জেমস জয়েসি যাকে ভালোবেসেছে বা ভালো লাগে বা পছন্দ করে, সেই ম্যানগানের দিদি লেখককে বলল যে তুমি কি অ্যারাবির মেলাতে যাবে? জাস্ট জিজ্ঞাসা করে, তুমি কি অ্যারাবির মেলাতে যাবে? এই কথা বলার সাথে সাথে লেখক মন তখন উৎফুল্ল হয়ে পড়ল এবং এমনই একটা ধরনের প্রশ্ন করলো, অ্যারাবি কি তোমাদের অলরেডি বলে দিয়েছি, এটা একটা রোমান্সের এবং জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান বা মেলা বলা যেতে পারে। ওইখানে সমস্ত কিছু আমোদ প্রমোদ সমস্ত কিছুই হয়, রোমান্সের একটা মেলা বা বিশেষ বলা যেতে পারে। তো ওইখানে গেলেই জিজ্ঞাসা করছি যে ওইখানে কি তুমি অ্যারাবি মেলাতে যাবে, কারণ অলরেডি ওখানে মেলা চলছে।
তখন লেখক তখন ভাবছে যে আমি যদি বলি যে হ্যাঁ যাব, তাহলে অবশ্যই না, কারণ আমাকে জিজ্ঞাসা করছে কেন? নিশ্চয়ই মেনগানে দিদি যাবে বলেই আমাকে জিজ্ঞাসা করছে, মেনগানে দিদি যাবে বলেই আমাকে জিজ্ঞাসা করছে। তাই এই রকম ভেবেই তখন মেনগানে দিদি যখন এই প্রশ্নটা করলো যে যাবে কি, যাবে তুমি, তখনই লেখক বলে দিল হ্যাঁ আমি অ্যারাবি মেলাতে যাব, এবং অন্যমনস্কের মধ্যে দিয়ে যেন বলে উঠলো হ্যাঁ আমি যাব। তারপরেই মেনগানের দিদি বলল যে আমি যেতে পারবো না অ্যারাবি মেলাতে, কারণ স্যাটারডে অর্থাৎ শনিবার আমাদের বিদ্যালয়ে ধর্মীয় অনুষ্ঠানে আমি অনেক ব্যস্ত থাকবো, তাই আমি কোনোভাবে যেতে পারবো না। তখন লেখক যখনই শুনলো যে যেতে পারবো না, মেনগানে ভেবেছিল হয়তো বা মেনগানে দিদি যাবে, লেখকও যাবে এবং ওখানে হয়তো কিছু বলবে, সেই আশাতে আছিল, কিন্তু সেই আশা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল যে আমি যেতে পারবো না। যখনই যেতে পারবো না বলে দিয়েছে মেনগানের দিদি, এবং তখন লেখক বলল যে আমি যাব এবং তোমার জন্য কিছু সুন্দর উপহার আমি নিয়ে আসবো। এই কথা বলার পরেই যখনই বলল, নিজের মুখে লেখক বলে দিয়েছে সুন্দর উপহার নিয়ে আসবো, তখন কি করলো, এটা কোনো রিয়াকশন না দিয়েই লেখকের বন্ধুর দিদি অর্থাৎ ম্যানগানের দিদি কি করলো, চলে গেল। তো লেখক যখন এবার ডিসাইড করছে যে আমি তো বলে তো দিয়েছি হ্যাঁ যাব, যদি আমি না যাই বা গিফট কথা দিয়েছি আমি কোনো উপহার কিনে নিয়ে আসবো, যদি না নিয়ে আসি তখন ফার্স্ট যেহেতু প্রেম বা প্রথম গিফট করবে এরকম দীর্ঘ অপেক্ষাতে আছে, সেই আশাতে আছে কোন দিন কবে সেই দিনটা আসবে, শনিবার কবে আসবে সেদিনকার সে মেলাতে যাবে, সে অপেক্ষার মধ্যেও ছিল। তাহলে গভীর অপেক্ষার মধ্যে সে আছে কখন সে যাবে এবং কি উপহার নিয়ে আসবে, কারণ যেহেতু সে কথা দিয়ে দিয়েছে না গেলে হবে না, এমনই একটা অবস্থার মধ্যে দিয়ে সে আছে এবং কি দীর্ঘ অপেক্ষায় আছে। ম্যানগান দিদি যদি যাচ্ছে না, তাহলে আমি ওর জন্য কিছুই উপহার কিনে নিয়ে আসবো। তাই সে কি করলো, কাকিমাকে গিয়ে বলল বিষয়টা যে আমি অ্যারাবি মেলাতে যাব এই দিনকারই অর্থাৎ শনিবার দিন যাব, কিছু টাকা দিতে হবে। তো কাকিমা তখনই ভাবতে শুরু করেছে যে কোথায় অ্যারাবি মেলা, কাকিমা এত সম্বন্ধে কিছু এগুলো অ্যারাবি নিয়ে মেলা নিয়ে কিছু জানে না, তো ভয় পাচ্ছে হয়তো বা কোনো জায়গায় কিছু অঘটন ঘটে যেতে পারে, অচেনা জায়গা, তো না বলেছিল। কিন্তু পরবর্তীকালে কাকিমা রাজি হয়েছিল এবং কাকিমাকে আবার বলে রেখেছিল যে কাকু যেন আমাকে 3 পেনি আমাকে যেন টাকা দেয়, টাকা দিলে 3 পেনি দিয়েছিল পরবর্তীকালে, আমি তোমাদের বলছি। তো আমাকে যেন টাকা দেয়, সেই টাকা নিয়ে আমি মেলাতে যাব এবং উপহার কিনে নিয়ে আসবো। তো এই অপেক্ষার মধ্য দিয়ে যখনই আছে তখনই কাকিমা রাজি হলো, বা ঠিক আছে যেদিনকার মেলা আসবে বা যেদিনকার তুই যাবি সেই দিনকার টাকাটা দেয়া হবে। তাহলে জেমস জয়সিকে কাকিমা বললো কি যেদিনকার তুই মেলাতে যাবি সেদিনকার তোকে টাকাটা দেওয়া হবে। তো কাকা কাকিমা দুজনকেই বলে রেখেছে যে সে মেলাতে যাবে, সন্ধ্যের সময় বেরোবে বলে রেখেছে। তো ইভিনিংয়ে বেরোবে, শনিবার দিনকার ইভিনিংয়ে বেরোবে সে বলে রেখেছে কাকা এবং কাকিমাকে। কিন্তু সন্ধে হয়ে রাত্রি হলো, রাত্রি 8টা বেজে গেল, তখনও পর্যন্ত কি কাকা বাড়িতে ফেরেনি, কারণ কাকার কাছে তো টাকা আছে, ওই টাকাটা নিয়েই তো লেখক অর্থাৎ জেমস জয়সি তো মেলাতে যাবে না। তো তখনও পর্যন্ত আসেনি, কাকা আসেনি বলে রাইটার মেলাতে যেতে পারছে না। রাত্রি 8টা বেজে গেছে তখনও পর্যন্ত আসেনি কাকা, এবং তারপর কাকিমা একজনের সাথে, একজন অতিথি এসেছে ওনার সাথে গল্প করছে, চা পান করছে, চা পান করার পরে অতিথি বেরিয়ে গেছে, তখনও পর্যন্ত কাকা ফেরেনি। এবং ঘড়ির কাঁটা টিক টিক করে এগোতে শুরু করেছে, এবং প্রতিটা মুহূর্তে যখনই ঘড়ির কাঁটা টিক টিক করে এগোচ্ছে তখনই কবির মধ্যে যেন আলাদা রিয়াকশন হচ্ছে আতঙ্কে উঠছে যে কখন যাব, ঘড়ির কাঁটা কোনোভাবে থামছে না। তাই কারণ অ্যারাবি মেলা খুব কম সময়ে রাত্রি 9টা বা 9:30 পর্যন্ত বা বড় 10টা পর্যন্ত বসে এবং তারপরেই বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। এবং তাই একটা টাইম থাকে, একটা নির্দিষ্ট টাইম থাকে
সেই টাইমের মধ্যেই বন্ধ হয়ে যায়। এবং কি তখন কাকিমা তখন বললো যে এত রাত্রি হয়ে গেছে, তাহলে আজকে যেতে হবে না। কিন্তু কাকিমার কোনো কথা শুনলো না জেমস জয়সি। তখন কি রাত্রি 9টা বাজলো, রাত্রি 9টার সময় কাকা বাড়ি ফিরলো এবং কি ড্রিঙ্ক করে ফিরছে, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছে। এবং যেহেতু ভাইপো বা জেমস জয়সি যে যাবে মেলাতে সেদিকে কোনো খেয়াল ছিল না কাকার, যেহেতু ড্রিঙ্ক করেছে। এবার কি যে কোনোভাবেই কি করলো, কাকার কাছ থেকে 3 শিলিং, মানে এটা ব্রিটিশ মুদ্রা ছিল বলা যেতে পারে, 3 শিলিং নিয়ে কি করলো, মেলার উদ্দেশ্যে রওনা হলো। এবং যখন মেলার উদ্দেশ্যে রওনা হলো সেখান থেকে কিন্তু বাড়ি থেকে স্টেশন যেতে হবে, স্টেশন থেকে ট্রেনে করে অ্যারাবিতে যেতে হয়, অ্যারাবি মেলা যেতে হবে। কিন্তু স্টেশনে পৌঁছতে হবে, সেখান থেকে স্টেশনের কাছেই অ্যারাবি মেলা। তো সেখানে ট্রেনের টাইম আছে, সেই টাইমের টাইম টু টাইম যেহেতু ট্রেন আসে, সেই থেকে একটা সমস্যায় পড়ে যাচ্ছে। তো কি হলো, এক ছুটে গিয়ে স্টেশনে হাজির হলো, তখন ট্রেন আসেন, ট্রেন লেট ছিল। তো ট্রেন যখন অনেক লেট করে মানে স্টেশনে প্রবেশ করলো, ট্রেন থেকে যখন নামলো তখন বাজছে প্রায় 9টা 45। তাহলে 9টা 45-এ প্রবেশ করলো কে, রাইটার মেলার মধ্যে প্রবেশ করলো। এরপরে কি দেখতে পাওয়া গেল যে ওখানে যখন মেলায় যখন প্রবেশ করছে তখন কিন্তু টাকা দিয়েই মেলার মধ্যে প্রবেশ করতে হয়। তো যখনই প্রবেশ করতে যাচ্ছে তখনই টাকা দিয়ে যখন প্রবেশ করলো ভেতরে, যখন দেখলো কি, তখন যে টাকা দিয়ে প্রবেশ করেছিল 1 শিলিং, 1 শিলিং দিয়েই বাজারের মধ্যে অর্থাৎ সেই অ্যারাবি মেলাতে প্রবেশ করতে হয়েছিল। তার কাছে তখন পড়েছিল 2 শিলিং। সেই 2 শিলিং দিয়েই সে ডিসাইড করেছিল ওই ম্যানগানের দিদির জন্য কোনো গিফট নিয়ে যাবে, গিফট কিনে নিয়ে যাবে ডিসাইড করেছিল। তো তারপরে যখন এই অ্যারাবি মেলায় প্রবেশ করলো দেখলো কি সমস্ত জায়গাতে অন্ধকার হয়ে আছে, মানে কি মেলার দোকানপাট প্রায় সব বন্ধ হয়ে গেছে। দুটো কি একটা দোকান খোলা আছে, কিন্তু সেটা আবার কোনো গিফটের দোকান নয়, অন্য কোনো কারবারের দোকান, মানে কি গুডস মালপত্র কারবারের দোকানে বসে আছে এবং তারা শেষ মুহূর্তের জন্য টাকা পয়সা হিসেব নিকেশ করছে। ঠিক মানে সেই দু একটা দোকান মাত্র খোপেন আছে, আর বাকি সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এবারে সে কি করলো, ওই পথ দিয়ে যাচ্ছে এবং যেতে যেতে ব্যবসায়ী বা বিক্রেতা, মহিলা বিক্রেতা, সে জিজ্ঞাসা করছে, এমনভাবে জিজ্ঞাসা করছে যে তোমার কি প্রয়োজন, কি জন্য এখানে এসেছো, মানে কি কোনো সিম্প্যাথি দেখিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করেনি, একটা কর্কশ স্বরের জন্য জিজ্ঞাসা করে উঠলো। তখন তারপরে মুহূর্তে কি হলো, যে 2 পেনি যে পকেটের মধ্যে রেখেছিল রাইটার, সেই 2 পেনিও কি সেই অন্ধকারের মধ্যে পড়ে গেল, মানে কি তার কাছে আর 1 টাকাও নেই। তাহলে কি 1 শিলিং কি করলো, চলে গেল বাজারে প্রবেশ করার জন্য, সেখানে টাকা দিতে হলো। আর কি 2 শিলিং কি করলো, পকেট থেকে পড়ে গেল। আচ্ছা, যখন 2 শিলিং বা 2 পেনি যখন পড়ে গেল অন্ধকারের মধ্যে পকেট থেকে, তখন কিন্তু তার কিছুক্ষণ পরে চারিদিকে অন্ধকার হয়ে গেল, মানে কি বাজারের মধ্যে বা অ্যারাবি মেলাতে সমস্ত আলো নিভে গেল, সমস্ত আলো নেমে গেল, সমস্ত আলো নেমে গেল হওয়ার সাথে চারদিকটা অন্ধকার হয়ে গেল, অন্ধকার নেমে গেল। তখন রাইটার হতাশা অনুভব করলেন এবং নিজেকে মধ্যে অপমানিত বোধ করতে লাগলেন, হতাশার মধ্যে পড়ে গেলেন এবং অপমানিত বোধ করতে লাগলেন। কারণ কি যে উদ্দেশ্য নিয়ে এসেছিল এখানে, সমস্ত উদ্দেশ্যটাই বৃথা হয়ে গেল এবং যে অপমানিত বোধ করতে লাগলো। কারণ কি যে মেয়েটাকে গিয়ে যখন ওর কথা দিয়ে এসছে, যে প্রতিশ্রুতি এসছে যে কোনো গিফট কিনে দেবে, সেটাও আর পারলো না গিফট কিনে দিতে। অপমানিত বোধ হয় এখানে বলা হচ্ছে। তার স্বপ্নও ভেঙে গেল। কিসের স্বপ্ন? যে স্বপ্ন দেখেছিল মেয়েটিকে নিয়ে অনেক দূর এগোবে, অর্থাৎ কি ভালোবাসবে এবং কি প্রথম গিফট দিয়ে অনেক কিছুই আদান প্রদান করে, ভাব বিনিময় আদান প্রদান করবে, সেটাও সম্পূর্ণভাবে বৃথা হয়ে গেল। এবং কি নিজেকে সে ধিক্কার দিতে শুরু করলো। কিসের ধিক্কার দিতে শুরু করলো? যে সে বলে যে এইরকম আমার বয়সটা অনেক কমই এবং কি ম্যানগান দিদির বয়স অনেক বেশি, তাই সেই থেকে কোনোভাবেই সম্ভব নয় এই প্রেম ভালোবাসাতে লিপ্ত হওয়া। ম্যানগান দিদি কোনোভাবে বিষয়টা মানবে না এবং কি মেনে নিতে পারবে না, বা কারোর পক্ষে মানা এটা সম্ভব নয়। তাই সে কি হলো, দুঃখে রাগে অপমানিত বোধ করতে শুরু করলো এবং হতাশার মধ্যে দিয়ে সেই স্থান অর্থাৎ অ্যারাবির মেলা ত্যাগ করলো, সম্পূর্ণভাবে ওখান থেকে চলে গেল। তো রাইটার যেহেতু ওই স্থান ত্যাগ করলেন এবং বলা যেতে পারে কি
যে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এলেন। লেখক নিজে থেকেই প্রেমে লিপ্ত হয়েছিলেন, নিজে থেকে কাউকে ভালোবাসার জন্য পেয়েছিলেন, কিন্তু তাকে কোনোভাবে বলতে পারেনি। নিজের ভালোবাসাতে তিনি এসেছিলেন এবং নিজে থেকে তিনি ইন্টারেস্টেড ছিলেন এবং নিজে থেকে তিনি তার ইন্টারেস্ট কমে নেওয়া বলতে কি সেই ভালোবাসা থেকে আস্তে আস্তে ফিরে এলেন। এবং কি ভালোবাসা থেকে ফিরে এলেন মানে কি নিজের আগের জীবনে তিনি চলে গেলেন। এটা হচ্ছে গল্পের বিষয়বস্তু বা গল্পের সারসংক্ষেপ। ইমোশন বা আবেগের মধ্য দিয়ে সে ছুটে গেছিল, কিন্তু যখন সেই ইমোশন আবেগ যখন সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেল বা সম্পূর্ণভাবে থেমে গেল, আবার সেই ইমোশন যখন সেই স্বপ্ন ইমোশন যখন সম্পূর্ণভাবে যখন সরে গেল, তখন আবার সেই ফিরে এলো। তাই কি আমরা ইমোশনে কিন্তু অনেক কিছুই করি, আবেগের মধ্য দিয়ে অনেক কিছুই না জেনে শুনে অনেক পথ অবলম্বন করি। আমরা জানি না কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ, আমরা কিন্তু না বুঝে শুনে ইমোশন বা আবেগের মধ্য দিয়ে এগিয়ে যাই আমাদের এটা বাস্তব জীবনে। কিন্তু রাইটারও একইভাবে আবেগের মধ্য দিয়ে এগিয়ে গেছিল সেই প্রেম ভালোবাসার কোনো একজনকে পাওয়ার জন্য। কিন্তু আবেগ যখন সরে গেল, যখন অপমানিত বোধ করতে লাগলো, যখন বোঝার পরে নিজের মোহ থেকে যখন বেরিয়ে এলো, তখন তিনি আবার সম্পূর্ণভাবে আগের জায়গাতে ফিরে এলেন। এটাই ছিল অ্যারাবি গল্পের বিষয়বস্তু বা সারসংক্ষেপ। আসলে তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে জেমস জয়েসের অ্যারাবি গল্পটা আমি বাংলাতে অনুবাদ বিশ্লেষণ করে তোমাদের সারসংক্ষেপে শোনালাম। তো আসলে তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো ভিডিও অবশ্যই ভালো লেগে থাকলে পরে লাইক করবে এবং শেয়ার করবে, কমেন্টও করবে, সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে লিঙ্কগুলো শেয়ার করবে। আমি পরবর্তী নতুন করে ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।